আমি যদি ওভারঅল যদি কথা বলি তাহলে আপনাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলোর মধ্যে হচ্ছে অন্যতম, আপনি 6 বছর চাকরি করার পর আপনি প্রমোশন পেয়ে কি হয়ে যাবেন, সরাসরি খাদ্য পরিদর্শক হয়ে যাবেন 10ম গ্রেডে। প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, এই যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে একটু করে বেশি বেশি করে আপনারা চর্চা করবেন। তো এখানে এই চাকরিটা হচ্ছে মাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারতেছেন এবং 15 গ্রেডের একটি চাকরি। একজন উপখাদ্য পরিদর্শক 2015 সালে যে বেতনের স্কেল সেই অনুযায়ী 11,000 টাকা, তার মূল বেতন হচ্ছে 11,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তরের সার্কুলার সেটির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এরও আগে 2023 সালে সর্বপ্রথম এটার সার্কুলারটি হয়েছিল, এই সার্কুলারের প্রথম যে সার্কুলারটি, এবং 2025 সালে এসে এটা সার্কুলার হয়েছে। তো 2023 সালে যে সার্কুলার, সেখানে আবেদনকারী সংখ্যা ছিল মাত্র 7 লাখের মতো। তবে নতুন যে সংবাদ সেটি হচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন এখানে যে 1791 পদের বিপরীতে আবেদন পড়েছে প্রায় 20 লাখ, যেটা বাংলাদেশের ইতিহাসে এরকম আবেদন বা এত তীব্র প্রতিযোগিতাময় আবেদন কখনো পড়েনি। আমরা যদি খেয়াল করি যে এখানে পদ সংখ্যা ছিল 1791টি, আবেদন পড়েছে প্রায় 20 লাখ, অর্থাৎ প্রতি পদে প্রতিযোগীর সংখ্যা হচ্ছে 1116 প্লাস, অর্থাৎ একটা পদের বিপরীতে লড়বে হচ্ছে 1116 জন। শুধু তাই নয়, এমন কিছু কিছু পদ রয়েছে যেখানে প্রতিযোগীর সংখ্যা আরো বেশি হবে, 2000 3000-এর মতো হতে পারে। এই ধরনের বেশ কিছু পদ সংখ্যাও এখানে, মানে পদের এখানে পদ রয়েছে এই ধরনের বেশ কিছু। তো এটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল একটি ঘটনা যে এত বেশি সংখ্যক প্রতিযোগী একটি পদের বিপরীতে থাকবে, এটা সত্যিকার অর্থে একটা বিরল ঘটনা। পাশাপাশি এটি যারা খাদ্য অধিদপ্তরের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যারা শুধু আবেদন করেছেন এখনো আপনি প্রিপারেশন নেননি, সবার জন্যই কিন্তু এটা কিন্তু একটা অশনি সংকেত। অর্থাৎ আপনারা কিন্তু বসে থাকলেই চলবে না, যেহেতু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তার মানে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দিবে। যদি পরীক্ষার ডেট হয়ে যায় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো এই মুহূর্তে আপনাদের কি করণীয় আছে, আসলে কি করণীয় রয়েছে, আমাদের কি কি করতে হবে এই অল্প সময়ে, যে কোনো মুহূর্তে যদি পরীক্ষার ডেট পড়ে যায় তাহলে আমাদের জন্য কি করতে হবে এই কয়েকটা দিন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এত সংখ্যক পদের মধ্যে আজকে দুটা পদ, খুবই গুরুত্বপূর্ণ দুটি পদ নিয়ে আমি আলোচনা করব। এই দুটা পদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, আবার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই দুইটা পদে কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি, এখানে প্রতিযোগীর সংখ্যা এত বেশি যে এখানে দেখা যাবে যে প্রতি পদের বিপরীতে 2000 2500 বা 3000ও কিন্তু প্রতিযোগী হতে পারে। তো এরকমই দুইটা গুরুত্বপূর্ণ পদ নিয়ে আজকে আমি আলোচনা করব যে এই দুইটা পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে, এখানে প্রমোশন সিস্টেম কেমন, বেতন সিস্টেম কেমন, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সুযোগ সুবিধা, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই দেখেন যে পদটি রয়েছে সেটি হচ্ছে কি উপখাদ্য পরিদর্শক। দেখেন এই উপখাদ্য পরিদর্শকে দেখবেন অনেক বেশি আবেদন পড়েছে, উপখাদ্য পরিদর্শক। আর এখানে যতগুলো পদ আছে এর মধ্যে 3টা পদে সব থেকে বেশি আবেদন পড়বে। একটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, এবং আরেকটি হচ্ছে যেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে প্রায় 400 প্লাস পদ রয়েছে। এখন দেখেন এই উপখাদ্য পরিদর্শক যেটি হচ্ছে, এই পদের আসলে কাজ কি, কি কি কাজ রয়েছে, এখানে কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যে বিষয়টি আমরা এখন দেখব সেটি হলো যে এই উপখাদ্য পরিদর্শকের পোস্টিংটা আসলে কোথায় হবে। একটু ভালো করে খেয়াল করেন যে উপখাদ্য পরিদর্শকের এই পদের পোস্টিং কোথায় হবে, কোথায় আপনার পদায়ন হবে, এর দায়িত্ব কি। তো একটু ভালো করে খেয়াল করেন যে উপখাদ্য পরিদর্শক একটা নির্দিষ্ট এরিয়াতে দায়িত্ব দেওয়া হয়। খেয়াল করেন এই উপখাদ্য পরিদর্শক যারা হবেন তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়াতে দায়িত্ব দেওয়া হবে, এলোমেলো দায়িত্ব কিন্তু না। তার দায়িত্বটা কোথায় থাকবে, তার কাজটা কি, তার কাজ হচ্ছে খাদ্যের গুণগত মান ঠিক করা, পাশাপাশি বাজার তদারকি করা, পর্যবেক্ষণ করা, মজুতদারি এটাকে পর্যবেক্ষণ করা, যে কেউ মজুত করে যেন কি দ্রব্যমূল্যকে বৃদ্ধি করতে না পারে, এটাকে পর্যালোচনা করা বা এটাকে দেখাশোনা করা। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যে আমাদের যে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্য সংগ্রহ করে যে সরকারি গুদামজাতকরণ করা হয়, এই কাজটা তদারকি করেন কে, এই উপখাদ্য পরিদর্শক। অর্থাৎ আমরা বিপদকালীন সময় বা আপদকালীন সময় বাংলাদেশে যখন আমরা দুর্যোগ প্রবণ হয়ে যাই বা যখন আমাদের দুর্যোগ আসে, সেই সময়টাতে যেন খাদ্য ঘাটতি দেখা না দেয়, এজন্যই সরকার কি করে, সরকারি ব্যবস্থাপনায় সরকারি যে খাদ্য গুদাম আছে এখানে খাদ্য মজুত করে। এই যে মজুতকরণ যে প্রক্রিয়াটা,
পাশাপাশি এই খাদ্যগুলোকে যদি তারা বিতরণ করে বা যখন সেই গুদাম থেকে খাদ্যশস্যকে বের করে সরকার অন্য কোনো ব্যবস্থাপনায় জনগণের কাছে পৌঁছায় দেয়, এই যে কাজগুলো আছে এই তদারকি করাটাই হচ্ছে কি উপখাদ্য পরিদর্শকের কাজ। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে তার এলাকাতে কি পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়, কি পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে, এই সব কিছু তদারকি করেন কে? একজন উপখাদ্য পরিদর্শক। তার মানে দেখেন একটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি সেক্টর আছে তার মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে খাদ্য। এই সেক্টর নিয়ে একটা চমৎকার একটি কাজ করার সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। এখন আসি অন্যান্য যে বিষয়গুলো আছে। কর্মস্থল কোথায় হবে, অর্থাৎ উপখাদ্য পরিদর্শকের কর্মস্থলটা কোন জায়গায় হবে, কোথায় তাদের নিয়োগ হবে, কোথায় তাদের পোস্টিং হবে, এই বিষয়টা সম্পর্কে আমাদের কিন্তু অনেকেরই অজানা আছে। এখানে দেখেন যে উপখাদ্য পরিদর্শক জেলা, সিটি কর্পোরেশন, দেখেন উপজেলায়, জেলা, সিটি কর্পোরেশন এবং বন্দর। বন্দর বলতে কি বোঝায়? সমুদ্র বন্দর, নদী বন্দর, পাশাপাশি স্থল বন্দর যেগুলো আছে এইগুলোতে তাদের নিয়োগটা হয়ে থাকে। কোথায় হয়? জেলায় হয়, অথবা উপজেলায় হবে, অথবা সিটি কর্পোরেশন এলাকায় হবে, অথবা সমুদ্র বন্দর, নদী বন্দর, অথবা কি স্থল বন্দর যেগুলো আছে এই এরিয়াগুলোতে বা এই কেন্দ্রগুলোতে কিন্তু তাদের নিয়োগটা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বন্দরগুলোতে উপখাদ্য পরিদর্শককে বেশি দায়িত্ব দেয়া হয়। মনে রাখবেন এই যে বন্দরগুলো যেগুলো আছে, নদী বন্দর, সমুদ্র বন্দর, পাশাপাশি যে আমাদের স্থল বন্দর, এইগুলোতে হচ্ছে বেশি পরিমাণ দায়িত্ব থাকে বা এগুলোতেই সব থেকে বেশি উপখাদ্য পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে, এবং দেখেন যে বন্দরগুলো কাজের পরিধি অনেক বেশি থাকে। যেহেতু বন্দরগুলোর মাধ্যমে কি করা হয়, এই বন্দরগুলোর মাধ্যমেই দেখা যায় যে একটা দেশের খাদ্য আমদানি রপ্তানি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে, যার কারণে এই বন্দরগুলো সবসময় ব্যস্ত থাকে। তো এই যে ব্যস্তময় যে কাজের যে বিষয়গুলো, এগুলোকে সঠিকভাবে তদারকি করা না হলে দেখা যায় যে অনেক ধরনের বত্যয় ঘটে যেতে পারে। তো এই জন্যই এই উপখাদ্য পরিদর্শককে বিশেষ করে বন্দরগুলোতে নিয়োগ দেওয়া হয়। তাহলে দেখেন, এবং পাশাপাশি তার আরেকটা কাজ আছে, সেটি হচ্ছে যে খাদ্যদ্রব্যের যেই খাদ্যগুলো আমদানি হচ্ছে পাশাপাশি রপ্তানি হচ্ছে এগুলোর গুণগত মান ঠিক আছে কিনা এগুলো তদারকি করে। এগুলো হয়তো টেস্ট করে টেকনিশিয়ান যারা আছেন তারা, কিন্তু এগুলোকে তদারকি করেন কে? উপখাদ্য পরিদর্শক। তার হচ্ছে এটা কি দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ কিন্তু রয়েছে এখানে। পাশাপাশি দেখবো যে তাদের বেতনটা কত, আসলে এই উপখাদ্য পরিদর্শকের কত টাকা বেতন পেয়ে থাকেন সেটা আমরা একটু দেখব। খেয়াল করেন একজন উপখাদ্য পরিদর্শক 2015 সালে যে বেতনের স্কেল সেই অনুযায়ী 11,000 টাকা, তার মূল বেতন হচ্ছে 11,000 টাকা, যেটি ইনক্রিমেন্ট হয়ে কত হতে পারে? 26,590 হতে পারে। তো তাদের বেসিক হচ্ছে 11,000, যদি নতুন বেতনের স্কেল আসে তাহলে আরো বাড়বে, তবে বর্তমানে হচ্ছে 11,000 টাকা, এটা হচ্ছে তার মূল স্কেল। এর সাথে কি যুক্ত হবে? এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, এরপর আছে শিক্ষা ভাতা এবং বিভিন্ন ভাতা দিয়ে এখানে রয়েছে, বিভিন্ন ভাতা এখানে রয়েছে। তাহলে খেয়াল করেন এখানে যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা, শিক্ষা ভাতা, এই ধরনের নানা ধরনের ভাতা কিন্তু এখানে পাচ্ছে। মূল বেতনের সাথে এগুলো অতিরিক্ত সে কিন্তু পাবে। তাহলে এরপর দেখব যে বিষয়গুলো, সেটি হলো যে একজন উপখাদ্য পরিদর্শকের অন্যান্য কি কি ভাতা রয়েছে বা অন্যান্য আর কি কি সুযোগ সুবিধা আছে সেটা একটু দেখেন। খেয়াল করেন প্রতি বছর মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা। খেয়াল করেন আমাদের প্রতি বছর 2টা ঈদ হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এখানে সমপরিমাণ বেতন, অর্থাৎ তার মূল বেতন হচ্ছে 11,000, অর্থাৎ সে 11,000 টাকা পাচ্ছে ঈদ উল ফিতরে, 11,000 টাকা পাচ্ছে সে ঈদ উল আজহায়, এটা সে প্রতি বছর অতিরিক্ত পাবে। এছাড়াও দেখেন 20% কি পাবে? নববর্ষের ভাতা পাবে। তাহলে 11,000 টাকা 20% কত হয়? প্রায় 3,000 টাকা। তাহলে 3,000 টাকা সে কি পাচ্ছে, তাই না? 11,000 টাকার কত পার্সেন্ট হচ্ছে? 20%। 11,000 টাকা 20% পাচ্ছে প্রায় 2,500 টাকার মতো। তো প্রায় 2,500 টাকা সে কি পাচ্ছে? এখানে অতিরিক্ত পাচ্ছে। এরপর দেখেন প্রতি 3 বছর পর পর 15 দিন ছুটি সহ মূল বেতনের সমপরিমাণ চিত্ত বিনোদন ভাতা পাবেন। খেয়াল করেন প্রতি 3 বছর পর পর আপনি 15 দিন ছুটি পাবেন, পাশাপাশি একটা অতিরিক্ত ভাতা পাবেন। সেটি হচ্ছে যে আপনার মূল যে বেতন আছে সেই মূল বেতনের সমপরিমাণ একটা অতিরিক্ত টাকা পাবেন। তাহলে দেখেন প্রতি বছর আপনি এটা অতিরিক্ত পাচ্ছেন, কিন্তু এরপরে হচ্ছে যে প্রতি 3 বছর পর পর আপনাকে এই 11,000 টাকা যে বেসিক, এই 11,000 টাকা দিবে, সাথে 15 দিনের একটা ছুটি দিবে, দিয়ে আপনাকে বলবে কি এটা হচ্ছে আপনার চিত্ত বিনোদনের জন্য। আপনি দেশের বাইরে ঘুরতে যাবেন, দেশের ভিতরে ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কি এই সময়টা কি করবেন? পার করতে পারবেন। এছাড়াও দেখেন যারা নারী কর্মচারী আছেন তাদের পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি রয়েছে। খেয়াল করেন যারা নারী কর্মী থাকবেন, যারা নারী খাদ্য উপপরিদর্শক হবেন, তারা কি পাবেন? 6 মাসের ছুটি পাবেন, 2বার পাবেন তার জীবনে, তার চাকরি জীবনে 2টা সন্তানের জন্য পাবেন, সর্বোচ্চ 2টা সন্তানের জন্য। এই 6 মাস যে তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এই 6 মাস কিন্তু তিনি ঘরে থেকেই
পরিপূর্ণ বেতন পাবেন। নর্মালি কাজ করলে যেরকম বেতন পান ঠিক সমপরিমাণ বেতন তিনি এই ছুটিকালীন সময়েও কিন্তু পাবেন। তাহলে দেখেন এই যে খাদ্য অধিদপ্তরের এই উপখাদ্য পরিদর্শকে যে এত এত সুযোগ সুবিধাগুলো রয়েছে আসলেই চমৎকার। পাশাপাশি আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে এই দুইটা পদে অনেক বেশি কিন্তু প্রতিযোগী। এমনিতেই আমরা একটু আগে দেখেছি যে 1116 জন অ্যাভারেজ প্রতিযোগীর সংখ্যা, তবে এই দুইটা পদে কিন্তু 2000, 2500, 3000 এরকম কিন্তু প্রতিযোগীর সংখ্যা হবে একটা পদের বিপরীতে। তার মানে আপনার প্রস্তুতিটা আসলে কোন লেভেলে থাকা দরকার সেটা আপনি একটু নিজেই বিবেচনা করবেন। এরপর দেখেন আর কি কি সুযোগ সুবিধা আছে, শুধু তাই না আরো সুযোগ সুবিধা আছে। সেটি হচ্ছে যে রাষ্ট্রে একজন সরকারি কর্মচারী হিসাবে আপনি নিজের স্ত্রী, ভালো করে দেখেন, আপনার নিজের স্ত্রী, 2 সন্তান, এরপর হচ্ছে আপনার বাবা মা এবং আপনার উপর নির্ভরশীল যারা ভাই বোন আছেন, আপনার ছোট ভাই বোন যারা আপনার উপর নির্ভরশীল, ওনারা যদি কখনো রোগাক্রান্ত হয়ে যায় তাদের চিকিৎসা বাবদ সর্বনিম্ন 40,000 টাকা সাধারণ রোগের জন্য, আর যদি জটিল এবং দুরারোগ্য রোগ হয় বা ব্যয়বহুল রোগ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আপনি সহায়তা পাবেন। কোত্থেকে পাবেন? সহায়তাটা পাবেন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড। এই যে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড যে রয়েছে এখান থেকে যদি কখনো আপনার স্ত্রী, আপনার 2 সন্তান, সর্বোচ্চ 2টা সন্তান, 2 সন্তান, পাশাপাশি আপনার বাবা মা এবং আপনার উপর যদি নির্ভরশীল কোনো ভাই বোন থাকে তারা যদি কখনো অসুস্থ হয় সাধারণ রোগের ক্ষেত্রে 40,000 টাকা আপনি সহায়তা পাবেন। এটা কিন্তু আর ফেরত নেবে না, একদম এটা সম্পূর্ণ ফ্রি। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি দুরারোগ্য রোগে আক্রান্ত হন বা দুরারোগ্য রোগে যদি আক্রান্ত হয় আপনার এই সমস্ত আত্মীয় স্বজন, তাহলে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি পাবেন সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ থেকে, এই বোর্ড থেকে আপনি কিন্তু পাবেন। এছাড়াও আর একটা সুবিধা পাবেন যে সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। কারা পাবে? আপনার স্ত্রী পাবে, 2 সন্তান পাবে, আপনার বাবা মা পাবে এবং আপনার অধীনস্থ যে ছোট ভাই বোন আছে এনারা কিন্তু পাবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা কিন্তু পাবে। এছাড়াও আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে গৃহ নির্মাণ লোন পাবেন। শুধু তাই নয়, আপনি একটা সময় গিয়ে ব্যাংক থেকে গৃহ নির্মাণ লোনটাও কিন্তু আপনি পেতে পারেন এই উপখাদ্য পরিদর্শক এই পদ থেকে। তাহলে দেখেন শিক্ষার্থীবৃন্দ, যারা খাদ্য অধিদপ্তরের জন্য আবেদন করেছেন আপনাদের কি এখন কি বসে থাকার সময় আছে? অবশ্যই না। এত সুন্দর এত চমৎকার একটি চাকরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই কম চাকরি আছে, এত চমৎকার চাকরি খুবই কম চাকরি আছে। এবং আপনার কাজের সেক্টরটা দেখেন, অসম্ভব সুন্দর একটা সেক্টর, কিন্তু অসম্ভব সুন্দর একটা সেক্টর। পাশাপাশি দেখেন অন্যান্য আরো সুযোগ সুবিধা আছে। শুধু তাই নয়, আরো সুযোগ সুবিধা আছে যেগুলো দেখলে বা যেগুলো শুনলে আপনারা কিন্তু একদম চমকে যাবেন। কি কি সুযোগ সুবিধা আছে দেখেন। যে পদোন্নতি, এই যে পদোন্নতির যে বিষয়টি আছে খেয়াল করেন, সেটি হচ্ছে যে খাদ্য অধিদপ্তর যে নিয়োগ বিধিমালা 2018 রয়েছে সেই নিয়োগ বিধিমালা অনুযায়ী যদি আপনি উপখাদ্য পরিদর্শক হিসাবে 6 বছর চাকরি করেন, কত বছর? এই পদে যদি আপনি 6 বছর চাকরি করেন তাহলে এই 6 বছর পর আপনি অটো কি পাবেন? পদোন্নতি পাবেন খাদ্য পরিদর্শক। তখন আপনার ডেজিগনেশন কি হবে? খাদ্য পরিদর্শক, এবং যেটি হবে 10ম গ্রেড। তাহলে দেখেন আপনি 6 বছর চাকরি করার পর আপনি প্রমোশন পেয়ে কি হয়ে যাবেন? সরাসরি খাদ্য পরিদর্শক হয়ে যাবেন 10ম গ্রেডে। এরপর দেখেন খাদ্য পরিদর্শক পদে যদি আপনি আরো 5 বছর চাকরি করেন, এখানে 6 বছর করার পর পাইলেন খাদ্য পরিদর্শক, এই পদে আরো 5 বছর চাকরি যদি করেন তখন আপনার ডেজিগনেশন কি হবে? আপনি পদোন্নতি পেয়ে কি পাবেন? উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ভালো করে খেয়াল করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তাহলে দেখেন মানে 11 বছর চাকরি করলে আপনি 2টা পদোন্নতি পাবেন, একটা হচ্ছে খাদ্য পরিদর্শক সরাসরি, এরপর হচ্ছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। শুধু তাই নয়, সরকার যদি মনে করে যে আপনাকে এখানে না, আপনাকে অন্য কোনো বিভাগে আপনাকে পাঠাবে, এর অন্য কোনো সেক্টরে অথবা কোনো মন্ত্রণালয় পর্যায়ে আপনাকে পাঠাবে, বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরে আপনাকে পাঠাবে, সরকার কিন্তু চাইলে পাঠাতে পারে। মানে শুধু যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হবেন তা কিন্তু না, সরকার সুবিধা মতো আপনাকে যেখানে দেওয়া দরকার আরো অন্য কোনো জায়গাও আপনাকে কিন্তু দিতে পারে। তাহলে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, এই যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমান বা অনুরূপ অন্য কোনো পদে আপনাকে পোস্টিং দিবে, যখনই আপনি এটা পাবেন তখনই আপনি কি পাবেন? সরকারি গাড়ি পাবেন, সরকারি গাড়ি সুবিধা পাবেন। যেমন আমরা খেয়াল করি যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু সরকারি গাড়ি সুবিধা পান। মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তারা কিন্তু দেখা যায় যে কি 6 গ্রেড, 5th গ্রেড, 3rd গ্রেড যে যারা জব করেন তারা কিন্তু সরকারি গাড়ি সুবিধা পান, জেলা প্রশাসক সরকারি গাড়ি সুবিধা পান। ঠিক তেমনই আপনি যখন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে যাবেন অথবা সমমান অন্য কোনো পদে আপনাকে যখন পদোন্নতি দিবে তখন কিন্তু আপনি সরকারি গাড়ি সুবিধা পাবেন। তাহলে দেখেন শিক্ষার্থীবৃন্দ,
যারা খাদ্য অধিদপ্তরের জন্য আবেদন করেছেন তারা সত্যিকার অর্থেই কিন্তু অনেক বেশি ভাগ্যবান যদি আপনি এই চাকরিটাকে ক্র্যাক করতে পারেন। তার মানে আপনার বসে থাকার কিন্তু একদমই হাতে সময় নেই, এই সুবিধাগুলো কিন্তু এই পদে রয়েছে। এরপর দেখবো আমরা, তাহলে দেখেন যে যে উপখাদ্য পরিদর্শক এই পদে দেখেন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, যে সুযোগ সুবিধা কিন্তু আপনি অন্য চাকরিতে কিন্তু খুবই কম চাকরিতে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আছে। এত স্মুথ এখানে দেখা যায়, বিধিমালা রয়েছে যে নির্দিষ্ট এত সময় পর পর এখানে পদোন্নতি হবে, যেটা কিন্তু অন্যান্য চাকরিতে কিন্তু খুব কম চাকরিতে কিন্তু এই ধরনের বিধিমালা আছে, কিন্তু এখানে বিধিমালাটা সুস্পষ্ট এবং এভাবেই কিন্তু পদোন্নতি আপনি ঠিক সময়ে পেয়ে যাবেন। তো এখনই সময় আপনার প্রস্তুতি গ্রহণ করার। যারা এখনো পড়াশোনা শুরু করেনি বা যারা এখনো বুঝতেছেন না যে কিভাবে কি করতে হবে না করতে হবে, তাদের জন্য অবশ্যই বিদ্যাবাড়ি আপনাদের সাথেই আছে। বিদ্যাবাড়ির অসম্ভব সুন্দর আয়োজন রয়েছে, আপনাদের খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নেওয়ার জন্য অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু আমাদের আয়োজন রয়েছে। আপনারা চাইলেই আমাদের এই আয়োজনগুলোর সাথে কিন্তু যুক্ত হতে পারেন। এখানে আমাদের কোর্স রয়েছে, ব্যাচ রয়েছে খাদ্য অধিদপ্তরের স্পেশাল, আমাদের ক্লাসগুলো চলমান রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে যুক্ত হয়ে এই যে চমৎকার চমৎকার যে পদগুলো আছে, এত সুযোগ সুবিধা সংবলিত, এগুলোতে আপনি কিন্তু যুক্ত হতে পারেন। এরপর দেখবো আমরা সহকারী উপখাদ্য পরিদর্শক। এই যে সহকারী যে উপখাদ্য পরিদর্শক, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এবং মজার বিষয় হচ্ছে যে উপখাদ্য পরিদর্শক এখান থেকেও আরো বেশি প্রতিযোগিতা হবে কোথায়, এই সহকারী উপখাদ্য পরিদর্শক। এখানে খেয়াল করবেন, এখানে আমার কাছে যেটা মনে হয় যে এই পদে যেহেতু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, যেহেতু এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে, তো এখানে কমপক্ষে 3000 বা তার থেকেও বেশি কি হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে একটি পদের বিপরীতে। অবাক হওয়ার কিন্তু কিছু নেই, অবাক হওয়ার এখানে কিছুই নেই, হতে পারে কিন্তু। তো এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এবার দেখেন উপখাদ্য পরিদর্শক এর কাজটা কি। এই যে খাদ্য অধিদপ্তরের যে গুরুত্বপূর্ণ একটা পদ হচ্ছে কি সহকারী উপখাদ্য পরিদর্শক। এই সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজটা কি? কাজ হচ্ছে খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক যে কাজটি করবেন তিনিও একই ধরনের কাজ করবেন, তবে এই উপখাদ্য পরিদর্শককে সহায়তা করবেন কে? সহকারী উপখাদ্য পরিদর্শক। অর্থাৎ উপখাদ্য পরিদর্শকের কাজগুলো মূলত করবেন কারা? সহকারী উপখাদ্য পরিদর্শক। এনারা মাঠে একদম প্র্যাকটিক্যালি কাজ করবেন, তাকে সহায়তা করবেন কে? উপখাদ্য পরিদর্শক। করে তিনি কি করবেন? খাদ্য পরিদর্শকের কাছে তার রিপোর্ট জমা দিবেন। খাদ্য পরিদর্শক রিপোর্ট জমা দিবেন কাকে? উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে। এভাবে ধাপে ধাপে রিপোর্টগুলো উপরে চলে যাবে। এরপর যদি দেখি যে এটা আসলে বেতন স্কেল কেমন বা এটার কাজ কি, এর কাজ সে আগের মতোই। খাদ্যের বিশুদ্ধতা যাচাই করা, ভেজাল পণ্য চিহ্নিতকরণ, এছাড়াও দেখেন যে খাদ্যের প্যাকেটজাতকরণের বৈধতা, যেমন খাদ্যগুলোকে প্যাকেটজাত, এটা কি বিএসটিআই অনুমোদিত কিনা, বা এখানে সঠিকভাবে মূল্যটা লেখা হয়েছে কিনা, উপাদানগুলো ঠিকভাবে লেখা হয়েছে কিনা, সুস্পষ্ট কিনা, এগুলো তদারকি কিন্তু করবেন। বাজারে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো। এছাড়াও দেখেন এই যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, এই দুইটা পদে যারা নিয়োগ পাবেন তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হবে। কি রকম পাওয়ার? খেয়াল করেন যে প্রত্যেকটা উপজেলায় বা জেলায় দেখবেন যে একজন করে ম্যাজিস্ট্রেট আছেন খাদ্য অধিদপ্তরে, যারা কি করেন খাদ্য পণ্য ঠিক আছে কিনা, এখানে কোনো ধরনের উপাদান মেশানো আছে কিনা, ফরমালিন আছে কিনা, বিএসটিআই অনুমোদিত কিনা, অনুমোদিত কোনো পণ্য বাজারে আছে কিনা, ভেজাল পণ্য আছে কিনা, এগুলো কিন্তু তারা তদারকি করেন ম্যাজিস্ট্রেটরা। ওই ম্যাজিস্ট্রেটের কাজকে সহায়তা করবে কারা? এই সহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, এই দুই পদে যারা নিযুক্ত থাকবেন তাদেরকেও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে। অর্থাৎ অনেক সময় দেখা যাবে যে ম্যাজিস্ট্রেট সেখানে হয়তো সরাসরি না গিয়ে এই উপখাদ্য পরিদর্শক অথবা সহকারী উপখাদ্য পরিদর্শক তাদেরকে সেখানে পাঠাবেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। তারা সেখানে গিয়ে কি করবে? এই কাজগুলো তদারকি করে যদি কোনো ধরনের সেখানে ব্যতিক্রম কিছু দেখতে পান তাহলে সেখানে যদি মামলা করা প্রয়োজন মামলা করবে, জরিমানা করা প্রয়োজন হলে জরিমানা করবে। তার মানে একটা বিষয় খেয়াল করেন যে এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এনারা যখন বাজারে যাবেন তখন দেখেন বাজারে পরিস্থিতিটা কেমন হবে এবং আপনাকে কিভাবে সম্মান করবে, কিভাবে তারা সমীহ করবে। একটু চিন্তা করেন, ম্যাজিস্ট্রেট যখন বাজারে যায় তাকে দেখেন, তাকে সবাই ভয় পায়, আতঙ্কে থাকে বাজারের সবাই। ঠিক তেমনই এই যে দুই পদে যারা নিযুক্ত হবেন তাদেরকেও কিন্তু দেখা যাবে যে একটা মার্কেটে যখন যাবেন আপনাদেরকে কিন্তু অনেক বেশি সমীহ করবে। আপনারা বুঝতেই পারতেছেন যে এই দুইটা পদের গুরুত্বটা কত বেশি এবং আসলেই যে এখানে চমৎকার চমৎকার যে কাজ করার যে কিছু ফিল্ড রয়েছে, কিছু ক্ষেত্র রয়েছে, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। এরপর দেখেন এই যে ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ
খাদ্যের বিশুদ্ধতা নির্ণয় করেন তাদেরকে মূলত সহকারী উপখাদ্য পরিদর্শক বলা হয়ে থাকে। খেয়াল করেন, এখানে সহকারী উপখাদ্য পরিদর্শকের আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের অভিযানে ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী যে সকল কর্মকর্তা কর্মচারীগণ কি করেন, ওই আদেশগুলোকে প্রয়োগ করেন। যেমন একজনের কাছে 5,000 টাকা জরিমানা, উনি নির্দেশ দিলেন ম্যাজিস্ট্রেট যে 5,000 টাকা জরিমানা নিতে, এই কাজটাকে বাস্তবায়ন করবে কে? সহকারী উপখাদ্য পরিদর্শক। তাহলে দেখেন চমৎকার একটা কিন্তু কাজ। তার মানে দেখেন এই সহকারী উপখাদ্য পরিদর্শক যখন জরিমানাটা নিবে, দেখেন একজন ম্যাজিস্ট্রেটকে জানা ভয় পাবে, তার থেকেও মনে হয় যে বেশি ভয় পাবে কি সহকারী উপখাদ্য পরিদর্শকে। ইনি কি করতেছেন, টাকাটা জরিমানা নিচ্ছেন, ইনি সেখানে মামলা লিখবেন, কোন ধারায় মামলা হবে, কত টাকা জরিমানা হবে, ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন, ইনি সেখানে সেগুলো কি করবেন, সেগুলোকে বাস্তবায়ন করবেন। তাহলে দেখেন চমৎকার দুইটা পদ কিন্তু এখানে রয়েছে। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করি যে সহকারী উপখাদ্য পরিদর্শক মূলত কততম গ্রেডের, আমরা সকলেই জানি এটা হচ্ছে মূলত 13তম গ্রেডের, অর্থাৎ 9,700 টাকা। এটার বেসিক হচ্ছে 9,700 টাকা। এবং তৃতীয় শ্রেণীর একজন কর্মকর্তা হিসাবে কি করবেন, তিনি চাকরিতে যোগদান করবেন। তো এখানে এই চাকরিটা হচ্ছে মাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারতেছেন এবং 15 গ্রেডের একটি চাকরি পাশাপাশি এটা হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিন্তু কাজ করার একটা সুযোগ সুবিধা এখানে রয়েছে। তারপরে দেখেন চমৎকার এখানে একটা ক্ষেত্র কিন্তু আছে। এবং দেখেন আমি একটু আগে বলেছি যে এটা 15 গ্রেডের, তো চাকরির শুরুতে আপনার বেসিক হবে 9,700 টাকা, 9,700 টাকা, যেটা ইনক্রিমেন্টের পর সর্বোচ্চ 23,490 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। সর্বশেষ ইনক্রিমেন্ট যখন হবে তখন সর্বোচ্চ বেতন পাবেন 23,490 টাকা। কত বেসিকে? 9,700 টাকা বেসিকে। এটা হচ্ছে 2015 সালের যে বেতন স্কেল সেই অনুযায়ী। এছাড়া আর কি কি পাবেন দেখেন, এই যে 5% হারে ইনক্রিমেন্ট পাবেন। খেয়াল করেন, একজন উপখাদ্য পরিদর্শকও দেখেন 5% হারে ইনক্রিমেন্ট পাবেন, সহকারী উপখাদ্য পরিদর্শকও প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট পাবেন। তো খেয়াল করেন 9,700 টাকা যদি বেতন হয় তাহলে দেখেন এটার 5% কত, এখানে দেখেন 10% কত, তাই না? এভাবে যদি হিসাব করেন 970 টাকা 5% কত আসবে, ধরেন যে 450 টাকার মতো। তাহলে প্রতি বছর এই হারে বাড়বে, 450 এখানে যোগ হয়ে 11,000 কত হবে, 11,050 টাকা হবে, সরি 10,050 টাকা হবে। এই টাকার উপর আরো 5% বাড়বে, এভাবে বাড়তেই কিন্তু থাকবে, এভাবে ইনক্রিমেন্ট হবে। এবং এটা উপখাদ্য পরিদর্শকেও কিন্তু হবে। এছাড়াও একজন সহকারী উপখাদ্য পরিদর্শক বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, যেমন মূল বেতনের সাথে কি পেয়ে থাকেন, মূল বেতনের সাথে খেয়াল করেন সহকারী উপখাদ্য পরিদর্শক মোট 17,830 টাকা থেকে প্রায় 19,770 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক যারা হবেন, আপনার বেসিক হচ্ছে 9,700 টাকা, কিন্তু আপনি বেতনটা পাবেন কত, 17,830 থেকে শুরু করে 19,770 পর্যন্ত পেতে পারেন এলাকা ভেদে। এটা হয়তো উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এটা সিটি কর্পোরেশন বা বন্দর এলাকাগুলোতে। এভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন সর্বসাকুল্যে। এর ভিতর কি কি আছে, এই টাকাটার ভিতর বাড়ি ভাড়া আছে, এবং এই যে 17,000 থেকে 19,000 টাকা যে পাবেন, এই টাকার ভিতর কি কি থাকবে, এই টাকার ভিতর দেখেন বাড়ি ভাড়া পাবেন এখানে প্রতি মাসে, তাই না? সর্বমোট তিনি কি পাবেন, 5,830 থেকে শুরু করে 7,700 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকবেন। এখানে বাড়ি ভাড়া যুক্ত থাকবে, এখানে চিকিৎসা ভাতা যুক্ত থাকবে, আরো অন্যান্য ভাতাগুলো যুক্ত থাকবে। কোন টাকার ভিতরে? ওই 17 থেকে 19,000 টাকা যে পাবেন ওইটার ভিতরে এটাও আছে। এরপর দেখেন, এছাড়া দেখেন যে ঈদ উপলক্ষে যে দুইটা উৎসব ভাতা যেটি আছে, এই উৎসব ভাতা পাবেন, বৈশাখী ভাতা পাবেন 20% হারে। তাহলে 9,700 টাকা যদি আপনার বেসিক হয়, তাহলে দুই ঈদে কত পাচ্ছেন, তাই না? 19,400 টাকা পাবেন 9,700 করে। পাশাপাশি 20% আপনি কি পাচ্ছেন, প্রায় 2,000 টাকার মতো আপনি অতিরিক্ত পাচ্ছেন বৈশাখী ভাতা। এগুলো কিন্তু আপনাদের থাকবেই। এছাড়াও বাৎসরিক বোনাসও কিন্তু প্রদান করা হয়ে থাকে, এগুলো কিন্তু বোনাস থাকে। এছাড়াও দেখেন আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে 9,700 টাকার সাথে যে যুক্ত হচ্ছে, এটার সাথে যে এই টাকাটা বেড়ে যে আপনি পাচ্ছেন কত হাজার, 17,000 থেকে 19,000 টাকা পাচ্ছেন। এই যে 17 থেকে 19,000 টাকা যে পাচ্ছেন, এর ভিতর কি আছে, এই বাড়ি ভাড়া আছে, সেটা কত শতাংশ, 55% হারে বাড়ি ভাড়া পাবেন। এই 17,000 টাকার ভিতর কি আছে, বাড়ি ভাড়াটাও এখানে কিন্তু ইনক্লুড আছে। এটা হচ্ছে মূল বেতন, এর সাথে এটা যুক্ত হবে। অর্থাৎ 9,700-র সাথে এই 55% হচ্ছে বাড়ি ভাড়া যুক্ত হবে, চিকিৎসা ভাতা যুক্ত হবে, অন্যান্য ভাতাগুলো যুক্ত হয়ে 17,000 থেকে প্রায় 19,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু বেতন পাবেন। হ্যাঁ, এছাড়াও দেখেন বাড়ি ভাড়া কত টাকা পেয়ে থাকেন, 55% হারে প্রায় 5,335 টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকেন। তবে কম বেশি হতে পারে, তবে এর থেকে কিছু কিছু এলাকা আছে, যেমন সিটি কর্পোরেশন এলাকায় যদি যান সেখানে আরো বেশি পাবেন। তাহলে দেখেন এই যে সর্বসাকুল্যে দেখা যায় এই ভাতাগুলো দিয়ে 9,700 টাকা বেসিকে আপনি 17,000 থেকে 19,000 টাকা পর্যন্ত আপনি স্যালারি কিন্তু পাচ্ছেন একদম চাকরি জীবনের শুরুতেই। এরপর আস্তে আস্তে ইনক্রিমেন্ট হবে, এরপর আরো কি হবে,
বেতন বাড়বে। এখন দেখেন তাদের পদোন্নতি অন্যান্য কি সুযোগ সুবিধাগুলো আছে। দেখেন অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য, সেটা হচ্ছে সন্তানের বয়স যদি 5 বছর পূর্ণ হয় তাহলে একজন সন্তানের জন্য অতিরিক্ত 500 টাকা পাবেন, 2জন সন্তানের জন্য কত টাকা পাবেন, 1000 টাকা শিক্ষা সহায়ক ভাতা পাবেন। ঠিক আছে, তার মানে দেখেন এই সহকারী উপখাদ্য পরিদর্শক যারা কর্মরত, যারা কর্মকর্তাগণ থাকবেন, তারা যখন সন্তানের বয়স 5 বছর পূর্ণ হবে তারপর থেকে শুরু করে একজন সন্তানের জন্য 500 টাকা অতিরিক্ত পাবেন, 2জনের জন্য কত টাকা, 1000 টাকা শিক্ষা সহায়ক ভাতা অতিরিক্ত কিন্তু আপনার এখানে যোগ হবে ওই বেতনের সাথে। এরপর দেখেন আরো কি কি আছে খেয়াল করেন। একজন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ন্যূনতম 3 থেকে 5 বছর যদি সে চাকরি করে, কত বছর, 3 থেকে 5 বছর, এই 3 থেকে 5 বছর চাকরি করার পর তার একটা পরীক্ষা হবে, তার একটা কি নিবে, পদোন্নতির জন্য একটা পরীক্ষা নিবে আলাদাভাবে। এই পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারেন সে তখন সরাসরি কি হবে, উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাবেন। কি পদে পদোন্নতি পাবেন, একজন উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাবেন। এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পেতে তিনি কি হবেন, উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি এবং দায়িত্ব পালনের সুযোগ তিনি কিন্তু পাবেন। খেয়াল করেন এই সহকারী উপখাদ্য পরিদর্শক যখন 3 থেকে 5 বছর চাকরি করবেন, চাকরি করার পর তাকে একটা এক্সাম নেওয়া হবে, একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যদি তিনি উত্তীর্ণ হন তাহলে কি হবেন, তিনি সরাসরি উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাবেন। এরপর আবার সেখান থেকে কি হতে পারেন, খাদ্য পরিদর্শক হতে পারেন, সেখান থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হতে পারবেন। এটা হচ্ছে কি আস্তে আস্তে তার পদোন্নতি কিন্তু হবে। চমৎকার, এই দুটি পদ হচ্ছে কি খাদ্য অধিদপ্তর দুটি অনন্য চমৎকার দুটি পদ। এখন যে বিষয়টি আপনাদের জানা দরকার সেটি হলো যে এই যে দুইটা যে চমৎকার যে পদ রয়েছে এর জন্য আসলে আমরা কিভাবে পড়াশোনা করব। অবশ্যই আপনাদের তো পূর্ব থেকে প্রস্তুতি তো অবশ্যই আপনাদের আছে, কিন্তু যারা এখনো প্রস্তুতি শুরু করেননি তাদের কিন্তু হাতে খুব কম সময় আছে, হাতে একদমই সময় নাই। যে কোনো মুহূর্তে পরীক্ষার তারিখ কিন্তু তারা বলে দিতে পারে, যে কোনো মুহূর্তেই। তো এই জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আমি যদি ওভারঅল কথা বলি তাহলে আপনাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলোর মধ্যে হচ্ছে অন্যতম একটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনাদের রিসার্চ করতে হবে। খাদ্য অধিদপ্তরের বিগত সালের সকল পদের প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। কিসের, সকল পদের যতগুলো পদের চাকরি পরীক্ষা হয়েছে খাদ্য অধিদপ্তরে এগুলো বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। সাথে দেখবেন বিসিএস এর প্রশ্নগুলো দেখবেন, বিশেষ করে 35 থেকে 45তম 46তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবেন। এর সাথে কি করবেন, বাংলার জন্য অবশ্যই যেটি হচ্ছে যে বাংলার জন্য কি করবেন, বাংলার জন্য নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ যে বইটি আছে বোর্ড বই মুনির চৌধুরী লেখা, এটা পড়বেন ব্যাকরণের জন্য। সাহিত্যের জন্য কি পড়বেন, নবম দশম একাদশ দ্বাদশ অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে বাংলা সাহিত্য যে মূল বইটা আছে বোর্ড বই, এই বইয়ে যে কবি সাহিত্যিকগণ আছেন তাদের জীবনী, তাদের সাহিত্যকর্ম, তাদের উপাধি ছদ্মনাম যা আছে সবকিছু আপনারা পড়বেন। এটা বাংলা সাহিত্যের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ইংরেজির জন্য কি করবেন, ইংরেজির জন্য আমাদের এমআই প্রধান মুকুল স্যারের একটা অনন্য চমৎকার একটি বই আছে, সেটি হচ্ছে কি ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার বই। এই বইটা থেকে পড়তে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো একটা বই থেকে গ্রামার যে টপিকগুলো আছে এগুলো পড়বেন। সাহিত্য কিন্তু আসবে না, একটা দুইটা হয়তো আসতে পারে, তবে এটা হচ্ছে রেয়ার। গণিতের জন্য কি করবেন, গণিতের জন্য সব থেকে ভালো হচ্ছে 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে গণিত বোর্ড বই এটা অনুশীলন করা। তবে যেহেতু সময় কম এই জন্য আপনারা কি করবেন, বিগত সালের প্রশ্নগুলো তো দেখবেনই খাদ্য অধিদপ্তরের পাশাপাশি যে কোনো শর্টকাট টেকনিকে ম্যাথ শেখার যে কোনো একটা বই, আপনার বাজারে অনেক বই আছে, যে কোনো একটা পছন্দের বই নিয়ে আপনি সেখান থেকে অনুশীলন করবেন এই শর্ট টাইমে। পাশাপাশি সাধারণ জ্ঞান কি করবেন, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে সাম্প্রতিক বিষয়গুলোর উপর বেশি জোর দিতে হবে। অর্থাৎ সাম্প্রতিক বিশেষ করে বিগত 2-3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে এগুলো একটু বেশি বেশি করে পড়বেন। এছাড়াও প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে এগুলোর সাথে আপডেট থাকবেন। পাশাপাশি আমাদের বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ, এখানে দেখেন প্রতিদিন আপডেট তথ্যগুলো কিন্তু দেয়া হয়, কুইজ আকারে দেয়া হয়, প্রশ্ন আকারে দেয়া হয়। এইগুলো আপনারা নিয়মিত চর্চা করবেন, দেখবেন, নিজের ওয়ালে রেখে দিবেন, এভাবে পড়বেন। পাশাপাশি সাধারণ জ্ঞান তো বুঝিনি, বাংলাদেশ বিষয় বলি, ইতিহাস, বাংলাদেশের যে কৃষি বাণিজ্য, এই যে জাতীয় যে বিষয় বলি, বাংলা 21শে পদক হয়ে গেছে কিছুদিন আগে, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, এই যে নানা ধরনের যে পুরস্কারগুলো আছে এগুলো আপনাদের পড়তে হবে। এবং আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো আছে, বিশেষ করে অর্থনৈতিক যে জোটগুলো আছে এগুলো দেখবেন, সাম্প্রতিক সময়ের যেগুলো সম্মেলন হয়েছে এই বিষয়গুলো দেখবেন।
এরপর হচ্ছে খেলাধুলা দেখবেন, নোবেল পুরস্কার দেখবেন। এছাড়া সাম্প্রতিক সময়ে যে বিশ্বব্যাপী যে যুদ্ধগুলো সংঘটিত হচ্ছে, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, এই যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে একটু করে বেশি বেশি করে আপনারা চর্চা করবেন। তাহলে ওভারঅল কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন সাবজেক্ট গুলো কিভাবে কিভাবে কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এভাবে কিন্তু আপনাদের পড়তে হবে। এবং মনে রাখবেন যে খাদ্য অধিদপ্তরের যে এই দুইটা পদ 11 থেকে 20 গ্রেডের অন্তর্ভুক্ত হলেও এখানকার প্রশ্ন কিন্তু একটু 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্নের মান তার থেকে একটু আলাদা হয়। বুঝতে পেরেছেন? একটু কঠিন হবে, আরো একটু কঠিন হবে এবং একটু ভিন্ন হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদিও খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো দেখা যায় লিখিত হওয়ার কথা, তবে এখানে এমসিকিউ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং এমসিকিউ এর সাথে লিখিতও নিতে পারে, এভাবেও নিতে পারে যে একটু এমসিকিউ নিল 50 বা 100 নম্বরের, 100 নম্বর লিখিত নিল, এভাবেও হতে পারে। অথবা আগে এমসিকিউ হবে তারপর রিটেন হবে, এভাবেও হতে পারে। তো এইভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি প্রিলির জন্য আমি যা যা পড়তে বললাম এইগুলো পড়বেন, এইগুলো হচ্ছে রিটেনের পড়া, এগুলোই কিন্তু মূলত রিটেনে আসবে। রিটেনে অতিরিক্ত আপনাদের কি পড়তে হবে, যেমন জেনজি, স্টার্লিং, ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ, এরপর হচ্ছে সার্ক, বর্তমান যে বিমস্টেক, সাম্প্রতিক সময়ে যে ঘটনাবলীগুলো আছে, জুলাই বিপ্লব, হ্যাঁ, তারপর হচ্ছে দারিদ্র বিমোচন, সামাজিক ব্যবসা, 3 জিরোস, এই যে সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো আছে, ভারত পাকিস্তান যুদ্ধ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের অনুচ্ছেদ আসতে পারে, বাংলায় আসতে পারে, ইংরেজিতে আসতে পারে, সাধারণ জ্ঞানে আসতে পারে, তথ্যমূলক বিভিন্ন ধরনের রচনা আসতে পারে। এই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে চর্চা করতে হবে। তো এই যে বিষয়গুলো আপনারা দেখতে পারলেন, তো কেউ যদি মনে করেন যে না, খাদ্য অধিদপ্তরের প্রস্তুতিটাকে আমি আরো গুছিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আপনারা বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন। আমাদের খাদ্য অধিদপ্তর নিয়ে আমাদের স্পেশাল আয়োজন আছে, আমাদের চলমান ব্যাচ আছে, এই ব্যাচগুলোতে আপনি যুক্ত হতে পারেন, যেখানে ক্লাসগুলো চলমান আছে। এই ক্লাসগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে এখানকার যারা স্যারেরা আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে কোন টপিকটা আমি বাদ দিব, কোন টপিকটা আমি পড়বো, এই শর্ট টাইমে, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে কিন্তু হাতে কলমে শিখিয়ে দিবেন। তো আপনারা চাইলেই কিন্তু এই যে এখানে হটলাইন নম্বরটি আছে, এই নম্বরে যোগাযোগ করে খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি সংক্রান্ত যে কোনো তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। এছাড়াও আমাদের এখানে হটলাইন নাম্বারগুলো আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করে আপনি খাদ্য অধিদপ্তরের যে বিভিন্ন ধরনের যে কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে যুক্ত হব, বিদ্যাবাড়ির সাথে কিভাবে যুক্ত হবেন, এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু এই নম্বরগুলো থেকে পেতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে, অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন। এখানেও খাদ্য অধিদপ্তর সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে, কি কি আয়োজন আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আছে। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজেও নিয়মিত আপনাদের খাদ্য অধিদপ্তর নিয়ে নানা ধরনের পোস্ট করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হয়ে থাকে, অবশ্যই এখানে যুক্ত থাকবেন, আপডেট তথ্যগুলো থাকে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, এখানেও কিন্তু আপডেট তথ্যগুলো এই চ্যানেলে দেয়া থাকে খাদ্য অধিদপ্তর সংক্রান্ত। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদেরকে আমি কিন্তু বলেছি দুইটা পদ নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা পদ নিয়ে, যে দুইটা পদের সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে, উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক। এবং সেই শুরুতেই আমি বলেছি যে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে কি খাদ্য অধিদপ্তরে, সেটি হচ্ছে প্রতি পদের বিপরীতে গড়ে 1116 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এই যে দুইটা পদ নিয়ে আলোচনা করলাম, এখানে দেখা যাবে যে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা আরো অনেক বেশি হবে, প্রতিদ্বন্দ্বীর সংখ্যা আরো অনেক বেশি হবে, দেখা যাবে 2500 3000ও কিন্তু হতে পারে। তার মানে কিন্তু আপনার হাতে কিন্তু আর বসে থাকার মতো সময় একদমই নাই। আপনি যদি এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রস্তুতি শুরু না করেন, এবং সেটা হতে হবে গুছিয়ে গুছিয়ে যদি প্রস্তুতি শুরু না করেন, তাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দুইটা অতীব গুরুত্বপূর্ণ দুইটা পদ নিয়ে আলোচনা করেছি। সামনে হয়তো অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে সেগুলোতে কি কি সুযোগ সুবিধা আছে, কিভাবে পদোন্নতি হয়ে কোন পর্যায় পর্যন্ত যেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।